সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। প্রাইম টাইমস 24-এর নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে বিএনপি এবং এনসিপি এই দুইটি দল একেবারে মুখোমুখি একটি অবস্থানে রয়েছে। এই বিষয়টা হয়তো আপনারা বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছেন। প্রথম যে বিষয়টা আমরা প্রথমে লক্ষ্য করেছি সেটা হলো এই আপনার এনসিপির সাথে এনসিপি যখন এই আপনার এক মাসের যে পদযাত্রা, তাদের যে অনুষ্ঠান, অর্থাৎ গোপালগঞ্জে 16 তারিখে যখন এই এনসিপির পদযাত্রায় গেলেন, সেখান থেকেই এনসিপিকে যে মার মুখে একটা অবস্থানে রেখেছিল এই গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা, যার কারণে সেখানে প্রায় 4 জন থেকে 5 জন নিহত হয়েছে সেনাবাহিনীর গুলিতে। এই বিষয়টা হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে এই তারা বাংলাদেশের অনেক জায়গাগুলোতেই আপনার পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন, সেখানে কোনো বাধা বিপত্তি ছিল না। কিন্তু 16 তারিখের পর থেকে কিন্তু বারবার 3টি ঘটনা ঘটেছে। একটি হলো গোপালগঞ্জে আওয়ামী লীগের সাথে এই এনসিপি নেতাদের মুখোমুখি সংঘর্ষ, এবং দ্বিতীয়টি ঘটেছে ফরিদপুরে, কিছুটা হলেও হয়েছে, আর তৃতীয়টা হয়েছে আপনার কক্সবাজার চকরিয়াতে। এই চকরিয়াতে বিএনপির নেতা জনাব সালাউদ্দিন সাহেবের নামে একটি সমালোচনা করে তখন একেবারেই তোপের মুখে পড়ে যায় এই এনসিপির নেতাকর্মীরা। তখন তাদের স্টেজ ভেঙে তাদেরকে মার মুখে একটা অবস্থানে নিয়ে যায়। যাই হোক, বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ তিনি এই বিষয়টাকে কন্ট্রোল করে এই বিএনপি এবং এনসিপির নেতাদের মধ্যে যে সাংঘর্ষিক সম্পর্কটা, সেটা তিনি কিছুটা সামাল দিতে পেরেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই। কলকাতার একটি গণমাধ্যম, সেটা হচ্ছে আপনার প্রথম কলকাতা। এই কলকাতায় এই বাংলাদেশের এই যে মুখোমুখি অবস্থান এনসিপি এবং বিএনপি, এই বিষয়টা নিয়ে এই বেশ আলোচনা করেছেন তারা। বাংলাদেশের একজন সাংবাদিককে প্রশ্ন করেছেন আসলে ঘটনাটা কোথায়। মূল বিষয়টা হচ্ছে এই 5ই আগস্টের পূর্বে এই বিএনপি, এনসিপি, জামাত, এই 3টি দলেই শক্তিশালী ছিল না। তার কারণ বিএনপিকে আওয়ামী লীগ সরকারের 16 বছরের যে শাসন আমলে, এই শাসন আমলে তাদেরকে বিভিন্ন মামলা হামলা, এই আপনার বিভিন্ন রকম আপনার কথা বলার যে স্বাধীনতা, এই স্বাধীনতাকে আটকে দিয়ে কোনো একটি প্রোগ্রাম যখন করতো বিএনপি, তখন এই প্রোগ্রামগুলোকে তারা এই আপনার ধূলিসাৎ করে দিত। এই বিষয়গুলো যখন বিএনপি 16 বছরে কোনো প্রকার আন্দোলন করতে পারেনি, আন্দোলন করতে গেলেই দেখা গেছে যে আন্দোলন যদি একটি মিটিং কল করা হতো, তাহলে এই মিটিং কলকে কেন্দ্র করে 2 ঘন্টা আগেই আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর স্টেজ ভেঙে বিভিন্ন রকম হামলা মামলা ভয় দেখিয়ে তাদেরকে পুলিশি হয়রানি দিয়ে তাদেরকে একেবারেই এই কোণঠাসা করে রেখেছিল। জামাত ঠিক একই অবস্থায়। আপনারা জানেন 1 আগস্টেও কিন্তু 24 সালের এই জামাতকে নিবন্ধন বাতিল করার জন্য আওয়ামী লীগের যে তৎপরতা দেখেছি, আমরা মনেই করেছিলাম যে হয়তো আর 3 থেকে 4 দিন এই জামাত টিকে থাকতে পারে, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আর এই এনসিপির কথাটা, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল, তাদের বিষয়টা একেবারেই ভিন্ন। তারা এখন পর্যন্ত বাংলাদেশে কোনো নিবন্ধন পায়নি, তাদের মার্কা জটিলতা রয়েছে, নিবন্ধন জটিলতা রয়েছে। এই সব কিছু মিলে এখন বাংলাদেশের মধ্যে যে বিএনপি এবং এনসিপির মধ্যে মুখোমুখি সংঘর্ষের একটাই কারণ, সেটা হচ্ছে বিএনপির যে রাজনৈতিক মতামত আর এনসিপির মতামত, দুইটি একেবারেই ভিন্ন মেরুতে যে দাঁড়িয়েছে। বিএনপি চাচ্ছে যে একদিক দিয়ে রাজপথে লড়াই হবে, অন্য দিক দিয়ে নির্বাচন হবে, আর এনসিপি চাচ্ছে সংস্কার হবে, বিচার হবে, তারপর নির্বাচন হবে। আর জামাত এই মুহূর্তে সুযোগ নিচ্ছেন, তার কারণ এই 2 দলের সাংঘর্ষিক সম্পর্কে যখন তারা দুইজনে জড়িয়ে যাচ্ছে, এর মধ্যে এই জামাত ইসলামী বাংলাদেশ তারা সুযোগ নিচ্ছেন একদিক থেকে যেমন রাষ্ট্রীয়ভাবে, অন্য দিক দিয়ে এই দেশের সাধারণ মানুষের সামনে তারা ভালো হওয়ার চেষ্টা করছে। তাদের কোনো চাঁদাবাজির কোনো গল্প নেই,
তাদের কোনো দখলবাজির গল্প নেই, তাদের কোনো আপনার রাজনীতির কোনো গল্প নেই বর্তমানে বিএনপির যতটা রয়েছে। আসলে এখানে যে সাংগঠনিক দুর্বলতা বিএনপির যথেষ্ট রয়েছে, আর সাংগঠনিক যে শক্তি এনসিপি রয়েছে, আর জামাতের যেই জিনিসটা সেটা হচ্ছে জামাত একেবারেই নিরপেক্ষ। অন্তর্বর্তীকালীন সরকার যদি এই 28 সালেও নির্বাচন দেয় তাতেও কোনো বাধা নেই, যদি 26 সালে নির্বাচন দেয় তাও কোনো বাধা নেই। এখন এমন একটা পর্যায়ে জামাত দাঁড়িয়েছে যে তারা সমস্ত প্রকার সুযোগ সুবিধা এবং রাজনৈতিক কৌশলগুলো তারা লুফে নেওয়ার চেষ্টা করছে। আন্তর্জাতিক সমর্থন বিএনপির কিছুটা কমেছে, এনসিপির বেড়েছে এবং জামাতের বেড়েছে। এই বিষয়টা আমি একেবারে স্পষ্ট করে বলতে চাই। তার কারণ হচ্ছে এনসিপি এখন যদিও তাদের নিবন্ধন নেই, তাদের কোনো মার্কা নেই, নিবন্ধন হলেই তো মার্কাটা হবে, এই অনিবন্ধিত যে দলটি, এই দলটি কিন্তু মানুষের সামনে এখন বেশ আলোচিত সমালোচিত। তারা কখনো কখনো বিএনপির সমালোচনা করছে, কখনো কখনো আওয়ামী লীগের সমালোচনা করছে, কখনো কখনো জাতীয় পার্টির সমালোচনা করছে। এই সমালোচনা করে কিন্তু তাদের যেই আপনার সাংগঠনিক যে ইতিবাচক দিকগুলো তারা আসলে মূলত ধ্বংস করে ফেলছে। সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ, আসিফ এবং আপনার যে মাহফুজ সহ যারা এই নেতৃত্বে আছেন তাদের বিভিন্ন যে আপনার অগঠনশীল আলোচনা, অপ্রাসঙ্গিক বক্তব্য এবং একে অপরকে দোষ চাপিয়ে দেওয়ার যে প্রবণতা, এই প্রবণতাগুলো আসলে কিছুটা ধ্বংস করছে এখন এই এনসিপির। কারণ আপনারা জানেন যে রাজনীতিতে সে তত বড়ই নেতা যে সে চুপ থেকে মানে একেবারে গভীরভাবে এই সকল প্রকার সমস্যার সমাধান করতে পারে। অথচ আপনারা জানেন বর্তমানে এনসিপির নেতা বিশেষ করে হাসনাত আবদুল্লাহ যেভাবে কথা বলেন, যতটা আক্রোশ নিয়ে কথা বলেন, যতটা ইতিবাচক চেয়ে নেতিবাচক কথা বলেন, এই নেতিবাচক কথার কারণে এখন এই এনসিপির পরিস্থিতিটা মারমুখী। অর্থাৎ উভয় দলের সাথে যে একটা সাংঘর্ষিক সম্পর্ক বিএনপি এবং আপনার এই এনসিপি, তার কারণ বাংলাদেশের একটি বৃহত্তম দল কিন্তু বিএনপি, এটা স্বীকার করতে কোনো প্রকার দ্বিধা নেই। নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, এটাও কোনো দ্বিধা নেই। কিন্তু তারপরেও এই এনসিপি নেতাকর্মীদের কিছু অপ্রাসঙ্গিক কথা, তাদের এই বিএনপির সাবেক প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক এমপি মন্ত্রীদের বিরুদ্ধে যেভাবে বিরুদ্ধাচরণ করছে, এই বিষয়টা নিয়ে যখন এই আপনার আলোচনা হয়, প্রত্যেকটা রাজনৈতিক বিশ্লেষক একই কথা বলবে যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তারপর নাহিদ, এই তিনজনের মধ্যে সবচাইতে রুক্ষ যিনি, অত্যন্ত কঠিন ভাষায় কঠোর ভাষায় কথা বলেন হাসনাত আবদুল্লাহ। এই হাসনাত আবদুল্লাহর কথায় কখনো কখনো বিএনপির অনেক বড় নেতাকর্মীদের আপনার যে মানহানি হয় সেটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। তার কারণ একটাই, হাসনাত আবদুল্লাহ যেভাবে কথা বলে, একজন রাজনৈতিক নেতার কথা বলাটা একটু মেপে ঝুপে, কেটে ছেটে বেটে করে কথা বলতে হয়। অনেক কথার অনেক দোষ, বুঝে শুনে কথা কোষ। আসলে বিষয়টা এরকম যে কথা বললেই যে আমি খুব বেশি একটা কিছু হয়ে যাব এরকম নয়। আজকে বিএনপির অবস্থান যদি আমরা চিন্তা করি, বিএনপি কিন্তু এই আপনার এই 5ই আগস্টের পর মানুষ মনে করেছিল বিএনপি ক্ষমতায় চলে আসছে, কিন্তু তারা কেন আসলো না, তারা কেন আসতে পারছে না, তারা কেন বিভিন্ন রকম ত্রিমুখী সমস্যায় তারা কেন জর্জরিত, সেটা হচ্ছে তাদের মুখের কথা। একদিকে মির্জা আব্বাস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপর আপনার আছে এই আরও কয়েকজন নেতা আছেন, শামসুজ্জামান দুদু সহ প্রায় 5 থেকে 6 জন নেতা আছেন যাদের কথায় মানুষ একেবারে অতিষ্ঠ। জনাব ফজলুর রহমান তিনি কিভাবে কথা বলেন এবং তার কিভাবে কথা বলা উচিত রাজনীতির মাঠে কিংবা এই আপনার এই মাইকের সামনে,
মিডিয়ার সামনে কিভাবে কথা বলতে হয়, এই কথাগুলো যদি মেপে ঝোপে না বলা হয়, তাহলে আসলে বাংলাদেশের কোনো দলেই যে সহজে ক্ষমতায় চলে যাবে কিংবা জনগণের তোপের মুখে পড়বেন এমন কোনো নিশ্চয়তা দেওয়া যাবে না। যার কারণে এখন এনসিপি এবং বিএনপির মধ্যে একটা মুখোমুখি একটা সংঘর্ষে জড়িয়ে যাওয়ার মতো আমরা কয়েকটি ঘটনায় দেখেছি। আমরা মনে করব যে ভবিষ্যতে যেই কথা বলো সেটা বিএনপি কিংবা এনসিপি যেই দলেরই হোক, যাতে মেপে ঝুপে কথা বললেই হয়তোবা তারা এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসতে পারে এবং এই ভবিষ্যতে নির্বাচন যেই জিতুক আর যেই হারুক যাতে সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে হয় সেই প্রত্যাশায় আমরা করি। ধন্যবাদ।